এটাই তো। ওকে, আমরা কি লাইভে? হ্যাঁ, হ্যাঁ, live। আচ্ছা, যারা লাইভে জয়েন করতেছো সবাই আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। হুম। আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তোমরা সবাই জয়েন করো। অপেক্ষা করছি, সবাই আসুক। ওকে, কিছুক্ষণ হোল্ড করি। আজকে আমরা রুই মাছ পড়বো। তো তোমরা যারা মোটামুটি রুই মাছের ছবি দেখতে চাও বা রুই মাছ ছবির সাথে শিখতে চাও তারা লাইভে থাকো। আজকে আমরা একটা সুন্দর ছোট এবং মজার লেসন পড়বো। রুই মাছ ছোট, পড়ে মজা, পরীক্ষায় আবার কোশ্চেন মোটামুটি আসে। আচ্ছা, সবাই আসুক, আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেছি। সবাই যে কাজটা করবে, এটা কিন্তু পাবলিক গ্রুপে ক্লাস হচ্ছে, তো নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, তাহলে যে কোনো সময় ক্লাসটা দেখতে পারবা। টাইমলাইনে ক্লাসটা শেয়ার দাও, নিজে ক্লাসে রিঅ্যাক্ট করো এবং বন্ধুদের মেনশন করো, নিজের ফ্রেন্ডদের মেনশন করো, যাতে ক্লাসে ইনভলভমেন্ট বাড়ে, যাতে আমিও উৎসাহিত হই তোমাদের পড়ানোর জন্য। তাই সবাই একটু নিজে ক্লাসটা শেয়ার দিয়ে নাও এবং বন্ধুদের মেনশন করো, সবাই সবার বন্ধুদের মেনশন করো। ঠিক আছে? অনেকের বন্ধুরা আছে, অনেকের বন্ধুরা এখন লুকায় বই পড়তেছে, আবার অনেকের বন্ধুরা লুকায় বাবুসোনার সাথে কথা বলতেছে। তো যে যাই করুক, সবাই সবার বন্ধুকে ধরে নিয়ে আসো, ধরে নিয়ে ক্লাসে বসায় দাও। আমরা একটু সবাই রুই মাছ পড়ি। ঠিক আছে? ওকে, আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেছি। দেখো, প্রথমেই যে আমি মার্কারটা নিচ্ছি, এই মার্কারে কালি পড়েন। ওকে, ঠিক আছে। সবাই ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। যারা সালাম দিছো তোমাদের সবার সালামের উত্তর একসাথে দিয়ে দেই। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ইনশাআল্লাহ, আর তোমরাও ভালো থাকবা। আজকে দেখলাম সব অনেকেই হাসপাইন পরীক্ষা দিছো, আবার অনেকেই হাসপাইন পরীক্ষায় অ্যাপিয়ার করোনি। যারা পরীক্ষা দাওনি তাদের জন্য আমি বলতে চাই যে পরীক্ষা না দিলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নেই। পরীক্ষা না দিলে, একটা রুটিন কোর্সের ভিতর না আসলে আসলে প্রিপারেশন কখনো কমপ্লিট হওয়া পসিবল না। তোমাকে অবশ্যই একটা রুটিনের ভিতর থাকতে হবে, অবশ্যই একটা কোর্স শিডিউল ফলো করতে হবে, তা না হলে আসলে কিছুই হবে না কিন্তু। ঠিক আছে? খেয়াল করো, রুই মাছ। তো রুই মাছ যখন আমি পড়াবো, শুরুতেই আমি আগে রুই মাছের ছবি এঁকে নিতে চাই। তো আমি আজকে যে রুই মাছের ছবি আঁকবো, এই রুই মাছের সাথে আমার আগে একটা সম্পর্ক ছিল। প্রেম ভালোবাসার সম্পর্ক না, জীবন জীবিকার সম্পর্ক। আমি এই রুই মাছ বিক্রি করে এক সময় বাঁচতাম। দেখো, রুই মাছ আমি জীবনে এত বেশি রুই মাছ দেখছি যে আমি রুই মাছ থাকলে এটাকে আসলে সত্যিকারের রুই মাছের থেকে কোনো পৃথক করার কোনো সুযোগই নেই। দেখো রুই মাছটা কেমন হয়েছে, তোমরা চাইলে রুই মাছের সাথে আমার একটা ছবিও তুলে রাখতে পারো। ঠিক আছে? একটু পজ দেই। এই রুই মাছ যখন পানিতে যায়, পানির তাপমাত্রা যদি কোনোভাবে 14 ডিগ্রির নিচে নেমে যায়, তাহলে এই রুই মাছ বাঁচতে পারে না। অর্থাৎ রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। একটা কথা বলে দিলাম, মনে রাখবে। এই যে রুই মাছের দৈর্ঘ্য কত হতে পারে, 30 থেকে 45 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, 600 থেকে 800 গ্রাম অব্দি হতে পারে। হালদা নদীর রুই মাছ যদি হয়, তাহলে 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হতে পারে। এই যে কয়েকটা কথা বলে দিলাম, একটু মনে রাখতে হবে। এই 2 থেকে 2.5 কেজি কার মাছ কোনটা হতে পারে বললাম? হালদা নদী। ঠিক আছে? তাহলে আমি আরেকবার রিপিট করি। এই যে ছবিটা আঁকছি, এটা রুই মাছ। রুই মাছ কত তাপমাত্রার নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। নেহা, কোনো সমস্যা হচ্ছে? না ভাই, অল ক্লিয়ার। ব্লারিং টাইপ না নেই না তো? না, আচ্ছা, clear। একটু কমেন্ট করে দেখি হবে। আচ্ছা তাহলে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না। দৈর্ঘ্য বললাম কত সেন্টিমিটার? 30 থেকে 45 সেন্টিমিটার। নরমালি ওজন হয় 600 থেকে 800 গ্রাম। আর আলাদা নদীর রুই মাছের ওজন হতে পারে 2 থেকে 2.5 কেজি। রুই মাছ বিক্রি করে আমি, আর এই যে আজকে এই জায়গায়, আজকে যে আমি একটা গেঞ্জি পরছি, এই যে আমি একটা হাইলাইটার কিনছি টাকা দিয়ে, টাকা লাগছে না? এই টাকাগুলো কিভাবে ইনকাম করছি? রুই মাছের বিজনেস করে। তো আমি 1 কেজি রুই মাছের পোনা প্রায় 60 থেকে 65 হাজার টাকায় বিক্রি করতাম। তাহলে 1 কেজি রুই মাছের পোনার দাম কত বললাম? 60 থেকে 65 হাজার। ভাবা যায়? আর বললাম কত তাপমাত্রায় যে বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। বেশ কিছু সংখ্যাগত ইনফরমেশন বলে গেলাম, খেয়াল করিও, ভুল করা যাবে না কিন্তু। ঠিক আছে? আর একটু
একটু হোল্ড করি, একটু আস্তে আস্তে এগোই। আচ্ছা, তাহলে তোমাদের একটা কোশ্চেন করে ফেলি, সবাই উত্তর দিয়ে ফেলো যে রুই মাছ কত কেলভিন তাপমাত্রার নিচে বাঁচতে পারে না। রুই মাছ কত কেলভিন তাপমাত্রার নিচে বাঁচতে পারে না, সবাই একটু উত্তর দিয়ে দাও। সাউন্ড একটু সমস্যা মনে হচ্ছে, একো একো মনে হচ্ছে। আচ্ছা, সাউন্ডে একো একো মনে হচ্ছে একটু। লেট মি চেক। না না, এটা হওয়া আসলে অসম্ভব, তাও তুমি দেখো। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করি, আই হোপ ঠিক হয়ে যাওয়ার কথা। সাউন্ডে কি আর কারো সমস্যা হচ্ছে? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করো। রুই মাছ কত কেলভিন তাপমাত্রার নিচে বাঁচতে পারে না, এটা আমি জিজ্ঞাসা করছিলাম। তো আমি এখন তোমাদের একটা নদীর ছবি এঁকে দেখাবো। যদি আমার এই ছোট রুমে নদী ধরা সম্ভব না, বাট আমি এঁকে দেখাবো। তোমরা জানো একজন প্রকৃত শিল্পী যে কোনো কিছুকে সঠিকভাবে সঠিক সময় সঠিক জায়গায় সঠিক মানুষের সামনে ব্যাখ্যা করে বা তুলে ধরতে পারে। তাই আমি এখন একটা নদী তুলে ধরবো তোমাদের সবার সামনে, ঠিক আছে? তো যেটা একটু বলে আসি যে, তো একটা হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা বলবো, ওয়েট করো। আমি আগে একটা ছবি আঁকবো। হ্যাঁ, আমি এখনো কোনো গিফট দিইনি তোমাদের, আজকে প্রথম গিফটের কোশ্চেন যাচ্ছে এই মুহূর্তে। সবাই রেডি থাকবা, নেহাল ক্যামেরার পিছনে দেখবা, কারা আগে কমেন্ট করতেছে, যে নামগুলো আগে দেখবা আমাকে বলবা, ওরা গিফটটা পাবে। আমি এখন একটা ছবি আঁকবো বোর্ডে, এটা কিসের ছবি এটা যে বলতে পারবে তার জন্য গিফটের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? ওকে, শেষ, এঁকে ফেলেছি। তোমাদের জন্য প্রশ্ন, এটা কিসের ছবি? সময় মাত্র 10 সেকেন্ড, কমেন্ট করে ফেলো। তোমাদের কমেন্ট দেখবো, কমেন্ট দেখবো, কমেন্টে যে সঠিক উত্তর দিবে তার জন্য গিফটের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে 2 থেকে 2.5 কেজি ওজন হতে পারে হচ্ছে। সৌমিক জাহান শুভ লেখছে বদনা। তারপর এটা বদনা, এটা কোনো কথা? চন্দনা রাহা জার, বৃষ্টি পাইন কেটলি, জান কেটলি, তারপর পুষ্পিতা রায় বদনা। বদনা, এইগুলো হচ্ছে সব কেটলি বদনা, অপি মল্লিক কেটলি, আশরাফুল কবির ফাহিম বদনা, অন্তু কর্মকার বদনা, নাসরিন জামান। আচ্ছা, আমি বলি সৌমিক জান, শুভ আর পুষ্পিতারা এরা গিফট পাবে না, এরা হচ্ছে গত বছর জানে, এরা গত বছর থেকে জানতো। আসলে আমি যে ছবিটা আঁকছি এটা আসলে একটা সত্যিকার একটা বদনার ছবি, এটা একটা বদনা। ওরা গত বছর জানতো বলে আজকে পারছে, তাই ওদের জন্য ওরা হচ্ছে অটোমেটিক্যালি বয়কট হলো। তারপরে এই আশরাফুল একজনের নাম শুনলাম, ও সঠিক উত্তর দিছে। এটা আসলে একটা বদনা। এই বদনা, এই দেখো বদনার নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে। দেখো বদনার নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, আর এই একটা বড় নদী, এই নদীতে এসে পতিত হয়েছে, ঠিক আছে? তো এই যে সাউন্ড নদীটা, প্রবলেম এখনো যায় নাই না, সাউন্ড প্রবলেমটা এখনো রয়েছে। কে বল, সবাই সবাই হ্যাঁ, বলছে। যে বেশিরভাগ লোকই বলতেছে ভয়েস বেড়ে যাচ্ছে, এরকম কথা আসতেছে। উপরে সাউন্ড প্রবলেম লেখা, সাউন্ড কম মনে হচ্ছে। জান্নাতুল বসরা কেটলি কেটলি, সাউন্ডের সমস্যা, সাউন্ডের সমস্যা আসলে। আচ্ছা, দেখি আজানটা শেষ হোক, ওয়েট করি। সাউন্ড সমস্যা তো হওয়ার কথা না আসলে। তোমরা একটু নিজেরা হেডফোন ইউজ করো, নিজের ফোন ইউজ করো, সাউন্ডের সমস্যা হওয়া অসম্ভব। সমস্যা হলে ভিডিওতে হবে, খেয়াল করো। তো যেটা বলতেছিলাম, এই নদীটা বয়ে গেছে, এই নদীটা হচ্ছে 95 কিলোমিটার লম্বা। এই নদীর নামই হচ্ছে হাওলদা নদী। এই মনিজা লিখছে, জান্নাতুল বুশরা লিখছে, ওরা বললে গিফট পাবে কিনা? ওরা গিফট পাবে না, যারা বুইড়া তারা বললে গিফট পায় না। খেয়াল করো, তাহলে এই নদীর নাম কি বললাম? হালদা নদী। কত কিলোমিটার লম্বা বলছি? 95 কিলোমিটার লম্বা, ঠিক আছে? 95 কিলোমিটার লম্বা। এই নদীটার উৎপত্তি হচ্ছে খাগড়াছড়ির বদনাতলি থেকে, তাই যে বদনার ছবি আছে। তাহলে এই বদনাটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি? বদনাতলি। এখন সাউন্ড সমস্যা? না ভাই, যাদের হচ্ছে একটু সমস্যা আছে তাদের আমি হেডফোন ইউজ করতে বলতেছি, তারা নিজস্ব হেডফোন ইউজ করলে সাউন্ডটা ক্লিয়ার পাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে বললাম এই যে হচ্ছে বদনাতলি, খাগড়াছড়ি বদনাতলি থেকে শুরু এবং শেষ হচ্ছে যে কোথায়? কর্ণফুলীতে। এটাই কি নদী? হালদা নদী, ঠিক আছে? মনে থাকবে সবার। কারণ সমস্যা, হালদা নদীর দৈর্ঘ্য কত বললাম? 95 কিলোমিটার। হালদা নদীর রুই কত বললাম? 2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হতে পারে, ঠিক আছে? মনে থাকবে সবাই। সবাই আমাকে উত্তর দাও, 1 কেজি রুই মাছের পোনার দাম কত টাকা অবধি হতে পারে? আনকমন কোশ্চেন, ওয়ার্ড কোশ্চেন, পরীক্ষায় আসার মতো না, কিন্তু তোমার সবাই লিখতে হবে, সবাই উত্তর লিখো। ওকে, এরপর খেয়াল করো, আমি আবার একটু রুই মাছ রাখি। এই যে রুই মাছ রাখছি,
সুন্দর হয়েছে না? এই রুই মাছের কানকোর নিচে, রুই মাছের কানকোর নিচে একটা পর্দা থাকে, সমস্যা? চার্জারটা খুলে দিন। আচ্ছা, দাও। এখন সাউন্ডের সমস্যা। আচ্ছা, আবার দেখো সাউন্ডের সমস্যা আছে কিনা, তাহলে আমি এবার ডিফারেন্ট কিছু করবো। ঠিক আছে, খেয়াল করো। তাহলে যেটা বলতেছিলাম, কানকোর নিচে, রুই মাছের কানকোর নিচে একটা পর্দা আছে, নাম হচ্ছে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। রুই মাছের কানকোর নিচে একটা পর্দা আছে, নাম হচ্ছে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। সাউন্ডের সমস্যা এখনো আছে? থাকলে এবার আমি উঠে ক্যামেরার পিছনে আসবো একটু দেখতে। তাহলে হুম, আচ্ছা, তাহলে রুই মাছের কানকোর নিচে যে পর্দাটা আছে নাম হচ্ছে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। কি পর্দা বললাম? ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। এদের বডিতে দুইটা জিনিস আছে, আইডেন্টিফিকেশন একটু মনে রাখবা, ফুলকা রেখা আর ধারালো কর্তন আল। কর্তন আল সমস্যা? কর্তন আল, কর্তন আল দেখে বোঝা যায় এরা ছোট খাবার হোক বড় খাবার হোক সব কেটে খায়। কর্তন আল দেখে বোঝা যায় এরা সব খাবার কেটে খায়। আর ফুলকা রেকার দেখে বোঝা যায় এরা সব খাবার ছেঁকে খায়। তাইলে দুইটা টার্ম বললাম, একটা হচ্ছে খাবার ছেঁকে খায় আর একটা হচ্ছে খাবার কেটে খায়। কোনটা দেখে কি বুঝবা? কর্তন আল দেখে বুঝবা খাবার কেটে খায়, ফুলকা রেকার দেখে বুঝবা খাবার ছেঁকে খায়। কানকোর নিচে যে পর্দা আছে নাম বলে দিচ্ছি ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। কি পর্দা বললাম? ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। হালদা নদীর দৈর্ঘ্য কত ছিল কমেন্ট করো তো। হালদা নদীর দৈর্ঘ্য কত কমেন্ট করো একটু। ঠিক আছে, তাহলে ফুলকা রেখা কর্তন আল, ফুলকা রেখা দেখে বোঝা যায় ছেঁকে খায়, কর্তন আল দেখে বোঝা যায় কেটে খায়। আর এর নিচে যে কানকোর তলায় যে পর্দা নাম হচ্ছে ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। ঠিক আছে, সমস্যা আছে? না ভাই ঠিক আছে, ওকে। ওই তো আজানের কারণে ইকো হচ্ছিল। ভাই সবাই লিখতেছে 95 কিলোমিটার। বৃষ্টি পাইন, আবির সাহা, সানজিদা নিঝুম, তাসনিমুল জান্নাত অবনী, সৌমিক জাহান শুভ। এবার 95 আমারে বলো, কিলোমিটার। তাহলে হালদা নদীর উৎপত্তি হয়েছিল রাঙামাটির কোন জায়গার নিচ থেকে? রাঙামাটির কোন জায়গা থেকে হালদা নদীর উৎপত্তি হয়েছিল? একটু কমেন্ট করো তো, রাঙামাটির কোন জায়গা থেকে হালদা নদীর উৎপত্তি হয়েছে? এটা একটু কমেন্ট করে দিবা, ঠিক আছে? এরপর চলে আসছি, ঠিক আবার রুই মাছের ছবি আঁকতে হবে। আচ্ছা, রুই মাছের ছবি কেমন লাগতেছে এটা তো বললো না কেউ, না? সৌমিক জাহান শুভ কমেন্ট করছে রাঙামাটির বদনাতলি থেকে। এই তো সবাই বদনাতলি। ঐশ্বর্য সবার আমি। উত্তর ভুল। ঐশ্বর্য আমি, তোমার উত্তর ভুল। রাঙামাটিতে বদনাতলি বলে কোনো জায়গা নেই। আমি বলছিলাম খাগড়াছড়ির বদনাতলি থেকে। রাঙামাটির বদনাতলি বলে কিছু নাই, খাগড়াছড়ির বদনাতলি। ঠিক আছে, ঠিক করে নিবা, এরপরে আর ভুল করি না। কারণ বদনাতলি অপশন না থাকলেও খাগড়াছড়ি অপশনে থাকবে শিওর। খাগড়াছড়িটা আগে মনে রাখতে হবে, পরে বদনাতলিটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো যেটা বললাম, রুই মাছের বডিকে আমি তিনটা পার্টে ভাগ করে ফেলতে পারি, মাথা, দেহকাণ্ড, লেজ। বডি কয়টা পার্ট বললাম? তিনটা। চলে আসে আরেকবার দেখো কি কি বললাম, মাথা, দেহকাণ্ড, লেজ। মাথা, দেহকাণ্ড, লেজ। ঠিক আছে, এখন তুমি এক জায়গায় ঢুকবা, মনে করো তোমার গার্লফ্রেন্ডের বার্থডে কালকে, তার বাসায় একটা বেড়া আছে, এই বেড়া নিয়ে তুমি সারপ্রাইজ দিতে যাবা। চিকন পথ, তুমি আগে কি ঢুকাবা? পা ঢুকাবা না মাথা ঢুকাবা? অবশ্যই মাথা ঢুকাবা, তারপরে বডি ঢুকাবা, এরপর পা ঢুকাবা। তো বিষয়টা হচ্ছে এদের বডিটা এমন, রুই মাছের বডিটা এমন, যে মাথা সরু, মাথা মোটা, বডিটা আবার সরু, আবার লেজ থেকে সরু হয়ে আসছে। মানে সোজা কথা, এরা যখন পানিতে চলে, এদের চলার গতি কখনো পানির স্রোত দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি স্ট্রিম লাইন গঠন। কারণটা একটু মনে রাখি, মাথা সরু, বডি মোটা, আবার লেজ সরু। তাহলে বডির শুরুটা প্রশস্ত, মধ্যমটা বেশ চাপা, আবার পরে এসে আবার চিকন। এই স্ট্রাকচারকে বলি স্ট্রিম লাইন গঠন। যে গঠনের সুবিধা হিসাবে ওরা গতি দ্বারা, পানির স্রোত, ওদের গতি পানির স্রোত দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। আমার কথা কি ক্লিয়ার? মনে রাখতে পারবো? সেকেন্ড টাইম আমাদের সাথে কষ্টের গল্প করবো একটু পরে, ঠিক আছে? তাহলে মাথা, দেহকাণ্ড, লেজ। তাহলে বডিটা কেমন বডি বললাম? স্ট্রিম লাইন বডি, স্ট্রিম লাইন বডি। ঠিক আছে, মাথায় কোনো প্রকার আইস থাকে না, দেহকাণ্ডে গোল 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 অনেক আইস থাকে। এই আইস গুলাকে যেহেতু গোল বলতেছি, তার মানে একটা গোলকে আমরা বলি একটা বৃত্ত বা সাইকেল। যেহেতু সাইকেলের মতো আইস, তাই আইসের নাম দিচ্ছি
সাইক্লোয়েডেস। আইসের নাম কি বললাম? সাইক্লোয়েডেস। এটা দেহের গঠন কেমন গঠন বললাম? স্ট্রিম লাইন গঠন। স্ট্রিম লাইন গঠন। হালদা নদীর সমাপ্তি হয়েছিল কোন নদীতে যে? মনে আছে? কমেন্ট করো তো। হালদা নদীর সমাপ্তি ছিল কোন নদীতে যে? তাহলে এদের দেহের গঠনকে বললাম স্ট্রিম লাইন গঠন। তিনটা পার্ট বললাম, মাথা, দেহকাণ্ড, লেজ। মাথায় বললাম কোনো আইস নেই, কানকোর নিচে একটা পর্দা ছিল, নাম বলছিলাম ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। ব্রাঙ্কিও স্টেগাল পর্দা। ঠিক আছে? এরপর আছে দেহকাণ্ড, তারপর আছে লেজ। সুমাইয়া খাতুন লিখছে কর্ণফুলী, বৃষ্টি পাইন কর্ণফুলী, আর সানজিদা কেউ নিঝুম কর্ণফুলী। বঙ্গোপসাগর লিখতে কেন তাই বলো? না ভাই, তো সবাই বঙ্গোপসাগর কর্ণফুলী। না লিখলে হইলো? ভবিষ্যতে চিন্তা করতে হবে কর্ণফুলী যে কোন নদীতে মিলিত হবে। তারপর এক সময় না এক সময় তো বঙ্গোপসাগর যাবেই। তাহলে তোমার উত্তর হইতে পার্সিয়াল। একবার বড় চিন্তা করে বলতে হবে। যদি আমি জিজ্ঞেস করি তুমি কে, তাহলে তুমি যদি বড় চিন্তা করে বলো তাহলে বলতে হবে আমি একজন দাদা বা আমি একজন নাম। তুমি একসময় বিয়ে করবা, তোমার ছেলে মেয়ে হবে, তোমার ছেলে মেয়ে বড় হবে, তাদের তুমি বিয়ে দিবা, তারপর তাদের ছেলে মেয়ে হবে, তখন তুমি দাদা হবে। এইভাবে আসলে ভাবতে হবে। চিন্তা ভাবনাকে বড় করো, প্রশস্ত করো, নিজের মনের মধ্য থেকে সব কষ্ট দূর করে দাও। কিসের সেকেন্ড টাইম? মানে সেকেন্ড টাইম মানে কি খেলনা নাকি? মানে এটা কোনো বিষয়? এমন একটা ভাব রাখবা নিজের মধ্যে যে কিছুই না, আমি সেকেন্ড টাইম হয়েছে এটা আমার গর্ব, কারণ আমি জীবনে ১ বছর আরো বেশি শেখার সময় পেয়েছি। ঠিক আছে? ওরা তো আসলে ভালো করে না পড়েই চান্স পেয়ে গেছে। এভাবে মনে রাখবা, এভাবে ভাববা, তাহলে দেখবা যে নিজের মধ্যে একটু যদি শান্তি আসে। খেয়াল করো। তো যেটা বলতেছিলাম, মাথার কানকোর নিচে ব্রাঙ্কিওস্টিয়াল পর্দা আছে। মাথা থেকে এর বেশি কোনো পড়াশোনা নেই। চলে আসি দেহকাণ্ডে। দেহকাণ্ডে ৩টা ছিদ্র আছে। ছিদ্র ১, ছিদ্র ২, ছিদ্র ৩। মনে রাখবা পা জোড়ে। কি বললাম? পা জোড়ে। পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। তাহলে সবার আগে থেকে কি? পায়ু ছিদ্র। মিল নেই আমাদের সাথে, মিল খুঁজো না। পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। তাহলে দেহকাণ্ডে কয়টা ছিদ্র পাওয়া যায়? উত্তর ৩টা। কয় প্রকার ছিদ্র পাওয়া যায়? উত্তর ৩টা। কি কি? পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। মাথায় কানকোর নিচে কোন পর্দা পাওয়া যায়? লিখে ফেলো। কানকোর নিচে কি পাওয়া যায়? লিখে ফেলো। দেহকাণ্ড থেকে কয়টা ছিদ্র বললাম? পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেচন ছিদ্র। আর লেজ, লেজে একটা বিষয় আছে, দেখো আমি ছবি আঁকছি। লেজের আপার পার্ট, লোয়ার পার্ট দুইটা যখন সমান হয় তখন এটাকে বলি আমি হোমো সার্কাল লেজ। হোমো সার্কেল। ঠিক আছে? যখন দুটো সমান হয়। যদি একটা ছোট একটা বড় হইতো তখন আমি বলতাম হেটারো সার্কেল। আর যদি লেজ এমন ভাবে মিলিত হইতো যে দুইটাকে পৃথক করা যাচ্ছে না, তখন সেটাকে বলতাম ডাইকি সার্কেল। তাহলে এখান থেকে আমরা শিখলাম লেজের টাইপ কয়টা হতে পারে? উত্তর ৩টা। হোমো সার্কেল, হেটারো সার্কেল, আরেকটা বললাম ডাইকি সার্কেল। হোমো সার্কেল লেজ পাওয়া যায় এই যে বললাম হচ্ছে রুই মাছে। রুই মাছ কোন গোত্রের তুমি জানো? অ্যাকটিনোপটেরিজিড। কারণ জীবিত সব মাছ দেখো ম্যাক্সিমাম সব অ্যাকটিনোপটেরিজিড। তাহলে হোমো সার্কেল লেজ পাওয়া যায় অ্যাকটিনোপটেরিজিড। হেটারো সার্কেল লেজ পাওয়া যায় কন্ডিকটিসে। আর ডাইকি সার্কেল লেজ পাওয়া যায় সার্কোপটেরিজে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি জাস্ট জানলাম যে লেজ কয় প্রকার পাওয়া যায়। যদি লেজের আপার পার্ট লোয়ার পার্ট সমান হয় তখন সেটাকে বলো তুমি হোমো সার্কেল, যেটা পাওয়া যায় অ্যাকটিনোপটেরিজিডে। ঠিক আছে? তাহলে খেয়াল করো, মাথা, দেহকাণ্ড, লেজ। দেহকাণ্ডে কয়টা ছিদ্র পাওয়া যায়? ৩টা। আচ্ছা, সবাই উত্তর দিতে মনে হয় ব্রাঙ্কিওস্টিয়াল পর্দা। ব্রাঙ্কিওস্টিয়াল পর্দা। ঠিক আছে। ওকে। তাহলে আমাকে বলো তো, যদি লেজ দুইটা এমন ভাবে মিলিত হয়ে গেছে যে পৃথক করা যাচ্ছে না, তখন সেই লেজকে তুমি কি নামে ডাকবা? এটা একটু সবাই লিখে কমেন্ট করো। ওকে, এরপর খেয়াল করি। লেজের হিসাব গেল, লেজ নিয়ে অনেক কথা বললাম। এবার আমরা চলে আসবো ওদের বডিতে। যেটা বলছিলাম যে দেহকাণ্ডের মধ্যে তোমার হচ্ছে অনেকগুলা ছিদ্র পাওয়া যায়। ৩ প্রকার ছিদ্র ছিল, সবাই জানি, নামটা জানবো। আমাকে বলো তো ৩টা ছিদ্রের মাঝখানে থাকে কোন ছিদ্র? মাঝে অবস্থিত ছিদ্রের নাম লিখে কমেন্ট করো। তো ওদের যে আইস, আমি একটা আইসের ছবি আঁকলাম। এই আইসের যে কেন্দ্র থাকে, আইসের কেন্দ্রকে আমরা বলি ফোকাস। আইসের কেন্দ্রকে তুমি কি বলো? আইসের কেন্দ্রকে বলো ফোকাস। আর চারপাশে যে রেখাগুলো পাওয়া যায় এগুলাকে বলি সার্কুলার। তাহলে আইসের দুইটা জিনিস আমি তোমার মনে রাখলাম, একটা হচ্ছে ফোকাস, কেন্দ্র, চারপাশে যে রেখাগুলো পাওয়া যায় একে বলতেছি সার্কুলার বা
বৃদ্ধি রেখা। তাহলে সার্কুলাসের আরেক নাম কি? বৃদ্ধি রেখা। এই সার্কুলাসের বৃদ্ধি কখন বেশি হয়? উত্তর যখন তোমাকে কোশ্চেন করবে তখন তুমি বলবা দুইটা উত্তর দিবা, গ্রীষ্মকালে, বসন্তকালে। এটা আমার সেকেন্ড টাইম মেডিকেল বোর্ড পরীক্ষার কোশ্চেন। সেকেন্ড টাইমে এসেও আমি এই কোশ্চেন ভুল করছিলাম। দাগাইছিলাম কি দাগাইছিলাম শান্তিতে, মানে শরৎকাল মনে হচ্ছিল আমার কাছে, শরৎ হেমন্ত এসব মনে হচ্ছিল। ওই হাইটার প্রজনন ছিল, সবই একরকম লাগতেছিল। পরে পরীক্ষায় এটা ভুল লাগাই দিয়ে আসছিলাম। তো সেকেন্ড টাইম মানে যে আমার 100 পারতে হবে, সব পারতে হবে এমন না। জানা জিনিস দুই একটা ভুল হতে পারে, কিন্তু তাতে খুব বেশি সমস্যা হয় না। আমিও তো ভুল করছিলাম, প্রায় 11টা কোশ্চেন ভুল করছিলাম, 89টা হয়েছিল। তো 11টাতে আমি ভুল করছিলাম, 11% যেটা ভুলের রেশিও। তো ভুল তোমারও হবে, ভুল নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। শুরু থেকে ভালোভাবে পড়লে এটলিস্ট ওই দুই একটা ভুল পারে, বাকি সব তুমি পারবা, তো এমনিতে অনেক ভালো একটা রেজাল্ট করা পসিবল। তাহলে যেটা বলছিলাম গ্রীষ্মকাল, বসন্তকাল। তাহলে সার্কুলাস বা বৃদ্ধি রেখার বৃদ্ধি বেশি হয় গ্রীষ্ম আর বসন্তকালে। আইসের কেন্দ্রকে আমি বলছি ফোকাস। আইসের কেন্দ্রকে বলে ফোকাস। আর বৃদ্ধি রেখার বৃদ্ধি বেশি হয় গ্রীষ্ম আর বসন্তকালে। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে পারবো। এরপর ওদের দেহকাণ্ডে পাখনা পাওয়া যায়। পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা। 5টা টাইপের পাখনা আছে। কি কি বলো? পৃষ্ঠ, বক্ষ, শ্রোণী, পায়ু, পুচ্ছ। পৃষ্ঠ, বক্ষ, শ্রোণী, পায়ু, পুচ্ছ। কোন পাখনায় পাখনা রাশি কতগুলা? এটা খুব নাম করা কোশ্চেন। কোন উত্তর দিছেন? ভাই আগের কোশ্চেন গুলো ঠিকঠাক উত্তর দিচ্ছে, ডায়াফ্রাম সার্কেল আর জনন ছিদ্র। ওকে, পায়ু ছিদ্র, জনন ছিদ্র, রেখা ছিদ্র, তাই না? ওকে, তাহলে আমি যে কোশ্চেনটা ভুল করছিলাম এটাই সবাই উত্তর দিয়ে ফেলো, যে রুই মাছের ফোকাস বা বৃদ্ধি রেখার বৃদ্ধি, মানে রুই মাছের ফোকাসের বৃদ্ধি কোন কোন মাসে বেশি হয়? রুই মাছের আইসের ফোকাসের বৃদ্ধি কোন কোন মাসে বেশি হয়? সবাই একটু লিখে ফেলো, ঠিক আছে? পৃষ্ঠ, বক্ষ, শ্রোণী, পায়ু, পুচ্ছ। তো মনে রাখবা, শ্রোণী লাস্টে ন আছে, নতে 9টি। তাহলে শ্রোণীতে পাখনা রাশি কয়টা? 9টা। শ্রোণীতে পাখনা রাশি কয়টা? 9টা। কি আছে? সবাই উত্তর দিচ্ছে ভাই গ্রীষ্ম ও বসন্তকাল। সবাই লিখতেছে গ্রীষ্ম বসন্ত। হ্যাঁ শোনো, ফোকাসের কোনো বৃদ্ধি হয় না। রুই মাছের ফোকাস, আইসের ফোকাস যেখানে থাকে, যখন থাকে সেভাবেই থাকে। বৃদ্ধি হয় সার্কুলাসের গ্রীষ্ম আর বসন্তকাল। তাহলে তোমার উত্তর আবারও ভুল। রুই মাছের ফোকাসের কোনো বৃদ্ধি হয় না, বা আইসের বৃদ্ধির সাথে ফোকাসের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। পৃষ্ঠ পাখনায় পাখনা রাশি হচ্ছে 14 থেকে 16টা। পৃষ্ঠ পাখনায় পাখনা রাশি হচ্ছে 14 থেকে 16টা। বক্ষে পাখনা রাশি হচ্ছে 17 থেকে 18টা। এখানে কিছু বিষয় আমি একটু বুঝাই বলি। শ্রোণী লাস্টে ন আছে, তাই 9টা। একটা তো মনে রাখতে হবে, এটা কোনোদিন ভুল হবে না, যে শ্রোণী লাস্টে ন আছে, নতে 9টা। পৃষ্ঠ পাখনায় কটা বললাম? 14 থেকে 16টা। বক্ষে বলছি 17 থেকে 18টা। শ্রোণীতে বলছি 9টা। পায়ুতে বলছি 6 থেকে 7টা। পায়ুতে 6 থেকে 7টা। এবং সবচেয়ে বেশি তুমি যেটা সবচেয়ে ইগনোর করতে চাও, পুচ্ছ পাখনা, এটা হচ্ছে 19টা। তাহলে পুচ্ছ পাখনা 19টা, পায়ু পাখনা 6 থেকে 7টা, শ্রোণী পাখনা 9টা, বক্ষ 17 থেকে 18, পৃষ্ঠ 14 থেকে 16। ঠিক আছে, তাহলে আমরা সবাই এবার মুখস্থ করে ফেলি। শ্রোণী কেমনে মনে রাখবো? লাস্টে ন, তাই 9টা। যাকে দেখে ইগনোর করতে মন চাবে তাকে ইগনোর করা যাবে না, অর্থাৎ পুচ্ছ সব থেকে বেশি। পুচ্ছ পাখনায় কয়টা আছে? 19টা। পুচ্ছ পাখনায় বললাম 19টা। শ্রোণী লাস্টে ন আছে, নতে 9টা। বক্ষ পাখনা 17 থেকে 18টা। পৃষ্ঠ পাখনা 14 থেকে 16টা। আর পায়ুতে আছে সবচেয়ে কম, নাম শুনলেই মনে হয় কম কম, তাহলে আছে 6 থেকে 7টা। ঠিক আছে, মনে থাকবে। তাহলে পৃষ্ঠ 14 থেকে 16টা, বক্ষ 17 থেকে 18টা, শ্রোণী 9টা, পায়ু 6 থেকে 7টা, পুচ্ছ পাখনা হচ্ছে 19টা। এটা যদি ভুল করো তাহলে তোমার ভবিষ্যতে বিয়ে হবে না। আর যদি বিয়েও হয়, কি হবে না? বাচ্চা হবে না। এই তো দেখছো, তুমি জানো সব। এই এই জিনিসটা একদমই নিহাল, এই যে আমার একটা স্টুডেন্ট ছিল গত বছর, নিহাল, ও মুখ প্রায় চান্স পাইছে। ও তো আরজিতে চলে যাবে এবছর, তোমার সাথে দোয়া করবো ওর জন্য। তো ওকে আমি একদিন জিজ্ঞেস করলাম যে ভাই বলো তো, পৃষ্ঠ পাখনায় পাখনা রাশি কয়টা?
ও বলল যে ভাইয়া পৃষ্ঠপাখনায় 19টা। এরপর তো আর ওর বিয়েও হলো না, বাচ্চাও হলো না। তো তোমরা আমাকে সবাই বলো যে পুচ্ছ পাখনারশ্মি কতগুলা? পুচ্ছ পাখনায় পাখনারশ্মি কতগুলা? সবাই একটু কমেন্ট করো এটা। পুচ্ছ পাখনায় পাখনারশ্মি কতগুলা? যেহেতু পাখনারশ্মি সব থেকে বেশি পুচ্ছ পাখনায়, তাই পুচ্ছ পাখনাকে আমরা বলি প্রধান পাখনা, যেটা চলনে সহায়তা করে। কমেন্ট আসতেছে 19টা, সাদিয়া আমা 19, সমীক তো জান্নাত আমাকে একটা 19। কথা বলো তো, ঘাস ফড়িংয়ে ডানা ছিল 2 জোড়া, উঠতে সহায়তা করছিল কোন জোড়া? প্রথম জোড়া না দ্বিতীয় জোড়া? এই যে যেমন রুই মাছে প্রধান পাখনা চলনে সহায়তা করে, এবং সেটা হচ্ছে উচ্চ পাখনা। অর্থাৎ সবসময় প্রধান সেই হবে যে সবার লাস্টে থাকবে। তাহলে আগে গেলে বাঘে খায়, শেষে থাকলে প্রধান হওয়া যায়। খেয়াল করো, তাহলে পুচ্ছ পাখনা হচ্ছে প্রধান পাখনা, এটা চলনে সহায়তা করে। বাকি সবাই ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। তাহলে বাকি যে 4টা পাখনা আছে, এই 4জন কি করে বললাম? ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। চলনে সহায়তা করে কোন পাখনা বললাম? প্রধান পাখনা, যেটা হচ্ছে উচ্চ পাখনা। ঠিক আছে। শ্রোণী পাখনায় পাখনারশ্মি কতগুলা? একটু কমেন্ট করে ফেলো। শ্রোণী পাখনায় পাখনারশ্মি কতগুলা? সবাই একটু কমেন্ট করো। ঠিক আছে। এরপর চলে আসি, এই যে রুই মাছ। রুই মাছের দেহের পাশে, নট এখানে উপরে বা নিচে, এটা অঙ্কীয় দেশ বা পৃষ্ঠদেশ, পাশে, এই যে পাশে একটা পার্শ্ব রেখাতন্ত্র থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা দেখে ইগনোর করতে ইচ্ছা করে, এটা ইগনোর করলে চান্স হবে না। খেয়াল করো, পাশে একটা দাগ বললাম, এটা কি হচ্ছে? পার্শ্ব রেখাতন্ত্র বা ল্যাটারাল লাইন সিস্টেম। পার্শ্ব রেখাতন্ত্র বা ল্যাটারাল লাইন সিস্টেম। এর মধ্যে স্নায়ুতন্ত্র থাকে, যে পানির গুণগান দেখে, পানির পিএইচ, টেম্পারেচার, এই দুটা কথা মনে রাখলেই হবে, আর পুষ্টিগুণ দেখে। তাহলে পানির পিএইচ কেমন, পানির তাপমাত্রা কেমন, পানিতে পুষ্টির উপাদানের পরিমাণ কেমন, এটা দেখা রুই মাছের পার্শ্ব রেখাতন্ত্রের কাজ। তাহলে রুই মাছের পার্শ্ব রেখাতন্ত্রের কাজ কি? পিএইচ, টেম্পারেচার, পুষ্টিগুণ। রিপিট করো আমার সাথে, পিএইচ, টেম্পারেচার, পুষ্টিগুণ। এটা দেখা কার কাজ বললাম? পার্শ্ব রেখাতন্ত্রের কাজ। কার পার্শ্ব রেখাতন্ত্রের কাজ? রুই মাছের পার্শ্ব রেখাতন্ত্রের কাজ। মনে থাকবে? মনে থাকবে? ওকে। তাহলে আমাকে বলতো, রুই মাছের আইসের বৃদ্ধি রেখাকে কি নামে ডাকা হয়? রুই মাছের আইসের বৃদ্ধি রেখাকে কি বলে? ওকে, তাহলে এবার একটু বলি। হ্যাঁ, যখন হচ্ছে আমি সেকেন্ড টাইম করতাম, আমার সেকেন্ড টাইম হচ্ছে আমি শুরু করছিলাম, আমাদের মেডিকেল ভর্তি কোচিং ভর্তি পরীক্ষা হয়েছিল হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে। হ্যাঁ, সেপ্টেম্বরের শেষের দিকে। এরপর ডিইউ হলো অক্টোবরে। তো জানুয়ারিতে হচ্ছে ডিইউতে ক্লাস শুরু হলো। তো ডিইউতে প্রথম দিনে ক্লাসে গেলাম, প্রথম দিনই গেলাম। এরপর ডিউতে গেছি, কিন্তু কখনো ক্লাসরুমে ঢোকা হয় না, ক্লাস আর করিনি। কিন্তু হচ্ছে যতদিন দেখলাম ভার্সিটি টানে টানে ভার্সিটির আশেপাশে যাওয়া হইতো, তখন পড়া হইতো না। পরে বুঝলাম যে একবার সবকিছু ছেড়ে দিয়ে পড়তে বসতে হবে। পরে মনে হয় 15-20 দিন বা উইদিন ফেব্রুয়ারির মধ্যেই পড়তে বসে গেছিলাম। তো শুরুর দিকে যে জিনিসটা হইতো, সব পুরাতন বইটাই ছিল, মানে পুরাতন বই, পুরাতন গাইড, পুরাতন স্ক্রিপ্ট, এইসব দেখলেই খারাপ লাগতো। আগের দাগানো বই দেখলেই হতাশ লাগতো, যে এই বই পড়ে চান্স পাইনি, এটা পারতাম, এটা পরীক্ষায় আসছিল তাও পারিনি, আমার বইতে দাগানো আছে, আমার বইতে দাগানো আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে কিন্তু আমি পারিনি। এই জিনিসগুলো হচ্ছে কষ্ট দিত খুব। এই কারণে পরে একটা নির্দিষ্ট সময় দিয়ে হতাশ হয়ে তারপর সব বই চেঞ্জ করলাম, টেক্সট বই, নতুন বই কিনলাম, আবার নতুন করে দাগানো শুরু করলাম, লাইন বাই লাইন পড়লাম, সব কোশ্চেন প্র্যাকটিস করতাম। এটা কিছু ঝামেলা হইতোই, কিছুদিন পর পরই ঝামেলা হইতো, কিন্তু আস্তে 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 সব কিছুর সাথে মানায় ফেলছিলাম। মানে যেসব প্রবলেম আমি আমার লাইফ টাইমে আগে কোনোদিন ফেস করিনি, সেকেন্ড টাইম কোচিং করতে যেয়ে এগুলো ফেস করছি। এবং তোমরা যারা সেকেন্ড টাইমের মানসিকতা নিয়ে এই মুহূর্তে সামনে আছো যে হ্যাঁ আমি সেকেন্ড টাইম করব, তারা দেখবা যে এমন এমন অপ্রীতিকর ঘটনা বা এমন এমন বাক্য তোমার কান দিয়ে হজম করা লাগতেছে, যেগুলো তুমি আগে কখনো কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তে চিন্তাও করোনি। তো এর জন্য প্রস্তুত হয়ে যাও। একটাই বছর, এরপরে আবার সবার বাবা শোনা হয়ে যাবা তুমি, সবার জাদুর ছেলে হয়ে যাবা তুমি, সব আত্মীয় স্বজনের জামাই বা সব আত্মীয় স্বজনের বৌমা, অনেকের অনেক কিছু হয়ে যাবা, ডোন্ট ওয়ারি। কিন্তু টিল দেন
ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ট্রাই ইউর লেভেল বেস্ট। কারণ এই যে জায়গাটা, এই জায়গা নিষ্ঠুর, এখানে এই জায়গায় কেউ কাউকে ছাড় দিবে না। তুমি এখানে কোনো সুযোগ নাই, তুমি কোনো সিম্প্যাথি পাবা না। তোমার যদি কোয়ালিটি না থাকে তাহলে উঠার কোনো সুযোগ নেই। আমার সাজেশন থাকবে একটাই, যে সেকেন্ড টাইম যারা করতে আসতেছে একবারে মন প্রাণ দিয়ে শুরু করো, যে হ্যাঁ নিবে, একদম চান্স হওয়ার আগের দিন পর্যন্ত লেগে থাকবো। আমার যেটা সমস্যা হতো, ১-১.৫ মাস টানা পড়ার পর উনি তো বিরতি দিই, ৪-৫ দিন ৭ দিন ৮ দিন পড়া হতো না। এরপরে ওই ৮ দিন পড়ার বাইরে থাকার পর আবার পড়ার ভিতর ঢোকার জন্য আরো ১০ দিন লস হতো। এরপর দেখলাম যে না, বিরতি দেওয়া যাবে না, যা করতে হবে রেগুলারলি করতে হবে এবং পুরা বছরটার জন্য সেভাবে করতে হবে। এই কষ্টটা ১ বছরের সামনে হয়তো ভালো সময় তোমার জন্য থাকতে পারে, যদি তুমি এই একটা বছর ঠিক মতো কষ্ট করো। তো যেটা বললাম, রুই মাছের মাথা, দেহকাণ্ড, লেজ এটা নিয়ে সম্পূর্ণ বলে ফেলছি। আশা করি এই জায়গাটা নিয়ে কোনো সমস্যা নেই। সাউন্ড সমস্যা? না না, সব ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো রুই মাছের দেহের কোন অংশ পানির পিএইচ নিয়ন্ত্রণ করে? রুই মাছের দেহের কোন অংশ পানির পিএইচ নিয়ন্ত্রণ করে? দেখা যাক কমেন্ট সেকশন। ওকে, এরপর চলে আসি রুই মাছের রক্ত সংগ্রহ মধ্যে। এটা খুব টাফ একটা জায়গা। পানির পিএইচ কি লিখতেছে? অভিষেক সরকার লিখছে পার্শ্বরেখা রং, অন্তু কর্মকার পার্শ্বরেখা পুষ্পিতা অনেকে রয় স্মার্ট হয়ে ল্যাটারাল লাইনও লিখবে। পার্শ্বরেখা তন্ত্র, সবাই পার্শ্বরেখা লিখতেছে। ওকে, আচ্ছা, এটা ভাই কোশ্চেনটা বুঝছি যে রুই মাছের দেহের কোন অংশ পানির পিএইচ নিয়ন্ত্রণ করে। তো পানির পিএইচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি রুই মাছের আছে? রুই মাছ কোনোদিন পানির পিএইচ নিয়ন্ত্রণ করতে পারবে? পানির পিএইচ নিয়ন্ত্রণ করবে পানিতে থাকা হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন বা পানির অন্যান্য গুণগুলো নিয়ন্ত্রণ করবে, কিন্তু রুই মাছ তো নিয়ন্ত্রণ করবে না। রুই মাছ সর্বোচ্চ দেখতে পারে পানির পিএইচ কত আছে। ঠিক আছে, তোমাদের এই উত্তরটাও ভুল। ধন্যবাদ। একজন লিখছে ভাই নিয়ন্ত্রণ করে না, পিএইচ এর পরিমাণ সম্পর্কে সংবেদ গ্রহণ করে। ও আচ্ছা, তাসনিমুল জান্নাত অবনী। তাসনিমুল জান্নাত অবনী, থ্যাংক ইউ সো মাচ সঠিক উত্তর দেওয়ার জন্য। ও এটলিস্ট বুঝতে পারছে যে বাইরে বিশ্বাস করে লাভ নাই, বাইরে উল্টা কোশ্চেন করবে। তো রুই মাছের হার্ট যে গহ্বরে থাকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। রুই মাছের হার্ট যে গহ্বর থেকে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর। আর রুই মাছের হার্টের যে আবরণ তাকে আমি পেরিকার্ডিয়াম বলি, মানে মানুষের সাথে মিল আছে। ঠিক আছে, তো মনে রাখবা আমরা শিরাকে বলি ভেইন, আর শিরা ফুলে গেলে বা তাকে বলেছে সাইনাস, কোন ফোলা জায়গা এই টাইপের কথাবার্তা। তো দেখো শিরা মনে করো ফুলে গেছে, তাই নাম হয়ে গেছে সাইনাস ভেনোসাস। তাহলে সাইনাস ভেনোসাস রুই মাছের হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠ, যেটা শিরা থেকে আসছে। এরপরে আছে অ্যাট্রিয়াম, সবচেয়ে বড় প্রকোষ্ঠ। এরপরে আছে ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে যদি বলে প্রকোষ্ঠ কয়টা, উত্তর ২টা। এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। তাহলে উপপ্রকোষ্ঠ কয়টা, উত্তর ১টা। তাহলে উপপ্রকোষ্ঠ ১টা, কোনো সমস্যা ব্লাইং? না ভাই ঠিক আছে। ওকে, উপপ্রকোষ্ঠ ১টা আর প্রকোষ্ঠ আছে ২টা। অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, প্রকোষ্ঠ ২টা, উপপ্রকোষ্ঠ 1টা। এটা আমরা একটু মনে রাখবো। আর এই ভেন্ট্রিকল যে উন্মুক্ত হইছে বালবাস আর্টারিয়াস। বাল্ব মানে হচ্ছে সোজা কথা কপাটিকা, আর্টারি ধমনী কপাটিকা সমৃদ্ধ হলে নাম কি হয়ে গেল, বালবাস আর্টারিওসা। তাহলে খেয়াল করো, শিরা থেকে আসলো সাইনাস ভেনোসাস, এটা হৃৎপিণ্ডের অংশ এবং হৃৎপিণ্ডের উপপ্রকোষ্ঠ, প্রকোষ্ঠ না। তাহলে সাইনাস ভেনোসাস প্রকোষ্ঠ না, উপপ্রকোষ্ঠ কিন্তু হৃৎপিণ্ডের অংশ। অ্যাট্রিয়াম অবশ্যই হৃৎপিণ্ডের অংশ, একটা প্রকোষ্ঠ। ভেন্ট্রিকল হৃৎপিণ্ডের অংশ, একটা প্রকোষ্ঠ। বালবাস আর্টারিয়াসাস না প্রকোষ্ঠ, না উপপ্রকোষ্ঠ, না হৃৎপিণ্ডের অংশ। তাহলে বালবাস আর্টারিয়াসাস হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। রুই মাছে কোনাস আর্টারিয়াসাস থাকে না, এটুকু মনে রাখলেই হবে। রুই মাছে তাহলে কোনাস আর্টারিয়াসাস কাদের থাকে, তোমার আছে আমার আছে। তাহলে রুই মাছে কোনাস আর্টারিয়াসাস নেই, বালবাস আর্টারিয়াসাস আছে। রুই মাছে একটা উপপ্রকোষ্ঠ আছে, নাম সাইনাস ভেনোসাস। এটা যেহেতু ভেইন দিয়ে শুরু হলো, মানে শিরা দিয়ে শুরু হলো, তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এন্ড বেরোচ্ছে। তাহলে পুরো হৃৎপিণ্ড দিয়ে যে রক্ত যাচ্ছে সেটা কি সমৃদ্ধ,
কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ, তাই এই হৃৎপিণ্ডকে আমি বলি শিরা হৃৎপিণ্ড। তাহলে শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট পাওয়া যায় কোন প্রাণীতে? খুবই নামকরা কোশ্চেন, উত্তর রুই মাছ। তাহলে রুই মাছে পাওয়া যায় শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। সবার কাছে আমার প্রশ্ন হলো, রুই মাছের হার্টে একটা উপপ্রকোষ্ঠ পাওয়া যায়, সবাই সেটার নাম লিখো। ওকে, আমি তোমার সাথে কিছুক্ষণ গল্প করব, এই শিরা ধমনীটা একটু শেষ করে নিই এরপরে। তো যেটা বলতেছিলাম যে রুই মাছের বডিতে, একটু এসিডি মোডটা দাও তো। Okay. তাহলে রুই মাছের বডিতে কোন উপকোষ্ঠ পাওয়া যায়? কি লিখতেছে কমেন্ট বক্সে? সাইনাস ভেনাসাস সবাই লিখতেছে, একজন লিখছে বালবাস আর্টেরিয়াস। থ্যাংক ইউ। নাম বলো। সৌমিক জাহান শুভ। সৌমিক জাহান শুভ। তো কেন, তোমার কি দেখে বালবাস আর্টেরিয়াসকে উপকোষ্ঠ মনে হলো? তুমি এখনই কান ধরো, কান ধরে দুইবার উঠবাস করো, উঠবাস করে আমার লাইভে বসে যাও। কান ধরে লিখবা কমেন্টে যে ভাই আমি কান ধরছি, এবং সবাই বাকি যারা লাইভে আছে ওটা যে হা দিয়ে আসবো, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা পড়বো রুই মাছের ধমনী তন্ত্র। ব্রঙ্কিয়াল ধমনী অন্তর্বাহী হতে পারে, বহির্বাহী হতে পারে। 4 জোড়া অন্তর্বাহী, 4 জোড়া বহির্বাহী। তো এই যে ব্রঙ্কাস বা রুই মাছের এই যে শ্বসন্ত ফুলকা তন্ত্র যেটাকে বলে, বা এর প্রত্যেক জোড়ায় প্রথম খণ্ডে প্রথম জোড়া, দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় জোড়া, তৃতীয় খণ্ডে তৃতীয় জোড়া, চতুর্থ খণ্ডে চতুর্থ জোড়া প্রবেশ করে। তাহলে এখানে কে অন্তর্বাহী, কোন খণ্ডে যাচ্ছে, এটা নিয়ে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না। ঝামেলা পাকাবে বহির্বাহী নিয়ে। খেয়াল করো, প্রথম জোড়া, প্রথম জোড়া ছবিতে জায়গা কমে গেছে, মাথার দিকে চলে যাবে, অঙ্কীয় দেশে চলে যাবে। অঙ্কীয় দেশ মানে মাথার দিকে একটা জায়গা আছে, নাম হচ্ছে হাইওয়েড আর্চ। অঙ্কীয় দেশের হাইওয়েড আর্চের সিউডো ব্রাঞ্চে যাবে। টার্মটা মনে রাখতে হবে, লাইনটা মনে রাখতে হবে। এই সমীকরণ সব গান ধরে লিখতে যাবে, গান ধরে লিখছে কান ধরছি। আর পুষ্পিতারা ভাই কমেন্ট করছে রুই মাছের উপপ্রকোষ্ঠ হয় না, রুই মাছের হার্টের উপপ্রকোষ্ঠ হয়। ওরে বাবা, না আমি এত খারাপ এখনো হই নাই। তাহলে দেখো, অঙ্কীয় দেশের হাইওয়েড আর্চের সিউডো ব্রাঞ্চে, রিপিট করলাম, অঙ্কীয় দেশের হাইওয়েড আর্চের সিউডো ব্রাঞ্চে যাবে যে অপথ্যালমিক ধমনী, এটা পরীক্ষায় আসবে। অপথ্যালমিক ধমনী হিসাবে ওদের চোখে বিস্তৃতি লাভ করবে। তাহলে প্রথম জোড়া অঙ্কীয় দেশের হাইওয়েড আর্চের সিউডো ব্রাঞ্চে যাবে এবং অপথ্যালমিক ধমনী হিসাবে রুই মাছের চোখে বিস্তৃতি লাভ করবে। ঠিক আছে? প্রথম আর দ্বিতীয়, প্রথম জোড়া দ্বিতীয় জোড়া, প্রথম আর দ্বিতীয় দুইটা মিলায় তৈরি হবে ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্ব ধমনী। প্রথম আর দ্বিতীয় মিলে তৈরি হবে ল্যাটারাল অ্যাওর্টা। থার্ড আর ফোর্থ হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টায় মিলবে, কিন্তু মিলার আগে নিজেরা তৈরি করবে ক্যারোটিড ধমনী। প্যাচটা বুঝছো কিন্তু, প্রথম আর দ্বিতীয় ডিরেক্ট যে কি তৈরি করছে, ল্যাটারাল অ্যাওর্টা। থার্ড আর ফোর্থ যে ল্যাটারাল অ্যাওর্টায় মিশবে, কিন্তু ল্যাটারাল অ্যাওর্টায় মেশার আগে ক্যারোটিড ধমনী তৈরি করবে, এরপর ল্যাটারাল অ্যাওর্টায় মিশবে। তো এই ল্যাটারাল অ্যাওর্টা আর ক্যারোটিড ধমনী এই যদি একটা জায়গায় একের পর এক তৈরি হচ্ছে, এই জায়গায়, এবং এই পাশে ল্যাটারাল অ্যাওর্টা ক্যারোটিড ধমনী, এই এই দুইটা মিলে একটা ধমনী বলয় তৈরি করবে, যার নাম বলতেছি সার্কিউলার সেফালিকাস। সবাই এই টার্মটাই একটু কমেন্ট করো, এই টার্মটা লিখতে ভুল হবে, সবাই নিজে দেখে দেখে লিখো সার্কিউলার সেফালিকাস। তাহলে সার্কিউলার সেফালিকাস প্রথম জোড়া চলে গেল অঙ্কীয় দেশে হাইওয়েড আর্চের সিউডো ব্রাঞ্চে যে অপথ্যালমিক ধমনী হিসাবে বিস্তৃতি লাভ করলো। প্রথম আর দ্বিতীয় দুইটা মিলে তৈরি হলো ল্যাটারাল অ্যাওর্টা, তৃতীয় আর চতুর্থ দুইটা মিলে তৈরি হলো ক্যারোটিড ধমনী। তো এই ল্যাটারাল অ্যাওর্টা ক্যারোটিড ধমনী যেখানে যে পাকাইলো ওই জায়গাটায় ধমনী বলয় সৃষ্টি হলো, নাম হলো সার্কিউলার সেফালিকাস। তোমাদের যার যার সেকেন্ড টাইম কোচিং, ফার্স্ট টাইম কোচিং যা নিয়ে আমার কাছে যা প্রশ্ন আছে করো, আমি আগামী 3-4 মিনিট তোমাদের প্রশ্নগুলো শুধু উত্তর দিব। ঠিক আছে? সবাই সবার প্রশ্নগুলো করো, আমি সবার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। ঠিক আছে?
এই তো আরজুমান আক্তার, আখি, ঐশী, বৃষ্টি পাইন, সবাই কমেন্ট করো, সমস্যা নেই। যার যে কোশ্চেন আছে কমেন্ট করো, সবার প্রশ্নগুলো আমি একটু দেখে ফেলি। তাহলে এই হচ্ছে রুই মাছের ধমনী তন্ত্র। রুই মাছের ধমনী তন্ত্রটা পড়ে ফেললাম। সুকল্যাণ নন্দী কমেন্ট করছে, কমেন্ট কপি করা যায় না কেন? কেন তোমার কি বানান লিখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে? আচ্ছা, সুরাইয়া ফাহমিদা আক্তার সুইটি, তুমি চান্স পেয়ে গেছো, তোমার কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। তুমি এখন অভিজিৎ রয়, সার্কিউল বালিকা, শ্রমিক জাহান শুভ, অন্তু কর্মকার, অন্তু কর্মকার, নাসরিন জামান। ওকে ভাই, আপনি কি ঢাকাতে পড়ান? না না অন্তু, আমি ঢাকাতে পড়াই না। আমি শুধুমাত্র পার্সোনালি খুলনায় পড়াই। এবছর আগামী মাসের 1 তারিখ থেকে শুরু করতেছি। সাদ ইসলাম ভাই, আমাদের কি ফুল সিলেবাসে অ্যাডমিশন হবে? জি ভাইয়া, তোমাদের ফুল সিলেবাসে অ্যাডমিশন হবে, অবশ্যই ফুল সিলেবাসে অ্যাডমিশন হবে। পুষ্পিতারা, হ্যাঁ খুলনার করোনা পরিস্থিতি নিয়ে টেনশন। ভাই করোনা পরিস্থিতি নিয়ে গতবার অনেক টেনশন ছিল, এসব টেনশন করে লাভ নেই। তোমার নিজের ভালো নিজের বুঝতে হবে, নিজের জন্য নিজের চেষ্টা করতে হবে, সব করোনা টরোনা দিয়ে কিছু হবে না। মনিজুর রহমান স্মরণিকা, এই টপিকটা অনেক কঠিন। হ্যাঁ, তুমি শেষ দিকে ওই টপিকটা পারতা না। দিলশাদ আর জেরিন সার্কিউলাস স্টেফালিকাস। দিয়া চৌধুরী লিখছে, ভাইয়া অফলাইন কোচিং কবে থেকে শুরু হবে? কোচিং যদি বলো, কোচিং এ ক্লাসরুমে পড়া, এটা অগাস্টের 1 তারিখ থেকে আমাদের শুরু করার ইচ্ছা আছে। যদি পরিস্থিতি এমনও থাকে তাহলেও শুরু হয়ে যাবে। আরো অবনতি হলে সেক্ষেত্রে বিষয়টা ভাবার মধ্যে চলে আসবে। তবে এখন পর্যন্ত যেটা বলা যায় যে অগাস্টের 1 তারিখ থেকে অফলাইনে কোচিং শুরু করা সম্ভব। তার আগে বলে রাখি, এই 1.5 মাস যে একবারে অফলাইনে পড়বো বলে এই 1.5 মাস পড়বো না, এই 1.5 মাস আমি অনিয়মিত থাকবো, এটা কখনো করিও না। এই 1.5 মাস ইম্পর্টেন্ট। এটা ইনিশিয়েশন, এবং ম্যাক্সিমাম বায়োলজি চ্যাপ্টার দেখো রুটিনে চলে আসছে, মানে জুওলজি বোটানি অনেকটাই হয়ে যাবে। তাই এই 1.5 মাস যদি বাইরে থাকো তাহলে অনেক বড় গ্যাপ হয়ে যাবে, তাই কখনোই এই সময়টা বাইরে থেকো না। ভাই গ্যারান্টি ব্যাচ কি হবে? নীতি নীতি গ্যারান্টি ব্যাচ তো আপু ফার্স্ট টাইমরা যখন চলে আসবে, ফার্স্ট টাইমাররা আসলে গ্যারান্টি ব্যাচ না, মাস্টার ব্যাচ। আমি আজকে আমরা একসাথে পড়াই। এটা হচ্ছে ফার্স্ট টাইমাররা যখন হচ্ছে অফিসিয়ালি ফার্স্ট টাইম কোচিং লঞ্চ করবে বা শুরু হবে, তখন থেকে হচ্ছে এই মাস্টার ব্যাচ শুরু হবে আবার। ভাই ফার্স্ট টাইমদের জন্য অ্যাডমিশনের সিলেবাস কেমন হবে? ফুল সিলেবাস, অবশ্যই ফুল সিলেবাসে মেডিকেল বোর্ড পরীক্ষা হবে। বৃষ্টি, আমি আগেও এটা বলেছি। অর্পিতা মন্ডল, ভাই ম্যাথ এক্সাম কি মাসে হতে পারে? ডিসেম্বর জানুয়ারি ধরে নাও, ফেব্রুয়ারি জানুয়ারি এটা টার্গেট করো। দিয়ে যদি ভাই কোচিং কি রয়্যালের মোড়? জি রয়্যালের মোড় বসুন্ধরা ডায়াগনস্টিক সেন্টারের উপর তলায়। পুষ্পিতা ভাই, করোনা আসলে আপনি তো আছেন, কথা হলো আপনি কি ভ্যাকসিন নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমার ভ্যাকসিন 26 তারিখ, ভ্যাকসিনের ডোজ। ওকে, তিতলি সরকার নন্দিতা। ওকে আচ্ছা, ফাইভ মাই ফার্স্ট। আচ্ছা, মুস্তারি বুস্টা, ভাই ডেন্টাল আর্ম ফোর্সের পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিব একটু বলবেন? বুস্টা আপু, তুমি তো ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ, তুমি ফার্স্ট টাইম ঠিক যেভাবে প্রিপারেশন নিচ্ছ, কোনো শীট না পড়ে শুধু টেক্সট বই বেসড একটা প্রিপারেশন নিতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডেন্টাল আর্ম ফোর্সে কিন্তু তোমার সব কোশ্চেন ইংলিশে হবে, তোমার ওই ইংলিশের মার্কসটা একটু বেশি, ওটা একটু খেয়াল করিও, সেইভাবে ইংলিশের প্রিপারেশনটা একটু বেশি নাও। আর ডেন্টালে একদম মেডিকেলের মতো সেম তো, তোমার যে প্রস্তুতি ফার্স্ট টাইম ছিল ওইটাই রিভাইজ করে যাও। তোমার আনলাকি হওয়ার কারণে হয়তো তোমার ফার্স্ট টাইম কিছু একটা ঝামেলা হয়েছে, কিন্তু আশা করা যায় যে সামনে ঝামেলা হবে না। আচ্ছা, অভিষেক সরকার, ভাই ফার্স্ট টাইমের এক্সাম হলে স্টাডি আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে কি পার্থক্য ছিল আপনার? ফার্স্ট সেকেন্ড টাইম আসলে অনেক ম্যাচিউরড হয়ে যায় মানুষ, তুমি অনেক ম্যাচিউরড হয়ে যাবে, তুমি আসলে বুঝতেছো না এখন যে তুমি আসলে কোথায় তোমার ভুলগুলো ছিল। পরীক্ষা হলে 1 ঘন্টা কিছু বুঝে ওঠার আগেই চলে গেছে। আমার তো ফার্স্ট টাইম গেছি, পরীক্ষা শুরু করতে কিছুক্ষণ পর বলে কি টাইম শেষ। সেকেন্ড টাইম এই জিনিসটা হয় না। সেকেন্ড টাইম শুরু থেকে অনেক পারা যায় তো, এবং কোন কোশ্চেনটা বাদ দিতে হবে বা কোন কোশ্চেনটা নিয়ে এখন ভাববো না পরে ভাববো, এই জিনিসটা আগে বোঝা যায়। এবং টাইমটাকে ইউটিলাইজ করা যায়, ওই 1 ঘন্টা কেমনি ইউজ করতে হবে এটা সেকেন্ড টাইম আমরা বেটার বুঝে, এটা আমি মনে করি। আচ্ছা ভাই, খুলনায় থাকা নিয়ে সমস্যা, খুলনায় প্রচুর বাসা পাওয়া যায়, থাকা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই, থাকার জায়গার অভাব নেই। বিএমসি স্কলার্স এর অফিসিয়াল কারোর সাথে যোগাযোগ করলে তারা তোমাকে অবশ্যই রেসিডেন্স নিয়ে হেল্প করবে। মানে সব থেকে বড় কোশ্চেন, 2021 সালের এইচএসসি এক্সাম কি হবে? যদি এক কথায় বলতে বলো যে ভাই ইয়েস অর নো, তাহলে আমি বলবো না, হবে না। আর যদি বলো যে না ভাইয়া ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেন, তাহলে বলতে হবে আমাদের শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই অনেক ভালো বুঝেন, অনেক ওয়াইজ লোক আছেন সেখানে, তারা যেটা ভালো বুঝে সেই সিদ্ধান্ত নিবে। তবে গতবার এরকম ভয় দিছিল যে কয়েকদিন পর পরীক্ষা হবে, কয়েকদিন পর পরীক্ষা হবে বলে বলে আসলে লাস্ট পর্যন্ত পরীক্ষা নিয়ে নিই। তাই আমি সবাইকে অনুরোধ করবো, যার যার ভর্তি প্রস্তুতি নিয়ে নাও, নেওয়া শুরু করো। এই যে যদি দেয় শর্ট সিলেবাস পড়তে তো 10 দিন লাগে, 10 দিন পরে পরীক্ষা দিয়ে দিবা। এইচএসসি এক্সাম না হওয়া অবধি কি অফলাইন কোচিং স্টার্ট করবেন? সেকেন্ড টাইম অফলাইন কোচিং শুরু হয়ে যাবে, সেকেন্ড টাইম অফলাইন কোচিং শুরু হয়ে যাবে।
সুমাইয়া খাতুন, ডেন্টাল এক্সাম কি মানতে হবে ভাইয়া? না না না, ডেন্টাল এক্সাম এই মাসে হচ্ছে না আপু। সুরাই ইয়াসিন ভাই, আপনি অফলাইন ব্যাচ কবে থেকে স্টার্ট করবেন? ভাই আমি আগামী মাস, মানে এই যে জুনের পর জুলাই আসতেছে, জুলাই 1 তারিখ থেকে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইটা ব্যাচই শুরু করতেছি ইনশাআল্লাহ। তারপর সাদ ইসলাম ভাইয়া, ফার্স্ট টাইমারদের অফলাইনে ব্যাচ কবে থেকে? ফার্স্ট টাইমারদের অফলাইনের ব্যাচ কবে থেকে এটা ডিক্লারেশন নেই, তবে যারা এখন ভর্তি হয়ে যাচ্ছে না, বুকিং করে দিচ্ছে, এদের জন্য সবসময় আমরা টাচে থাকবো, সবসময় এক্সাম ক্লাস কিছু না কিছু চলতে থাকবে, তাই চেষ্টা করো যে অ্যাটলিস্ট বুকিং করে দাও ফার্স্ট টাইম। জান্নাতুল কোরআন, এএমসি কোশ্চেন ইংলিশে হয় না, মানে এএমসি ইংলিশে কোশ্চেন বেশি হয়, ইংলিশে মার্কস বেশি, এটা বলছি। আহ, আনা, নামটা করতে পারতেছি না, আনাসা মল্লিক মেবি, ফার্স্ট টাইম অফলাইন ব্যাচ কবে থেকে? এই তো এই কোশ্চেনের উত্তর দিলাম যে বুকিং করে ফেলো, আমার মনে হয় না খুব বেশি দেরি হবে শুরু করতে। মোস্তারি বুস্টা ভাইয়া, ফ্যামিলি সহ ঢাকা শিফট করেছি, এখন অফলাইন ব্যাচ কিভাবে করবো এটা নিয়ে টেনশনে আছি। আপু এটা তো কঠিন কোশ্চেন, আচ্ছা তুমি পড়তে থাকো, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। অভিজিৎ রয়, সিউডো ব্রাঙ্ক হাইওয়েড ধমনী আর অপথ্যালমিক ধমনীর গায়ে বইতে ছোট কালো দাগগুলা কি? ভাই ছোট কালো দাগগুলো আসলে কি, আমি তো ছবি এঁকে দিছিলাম, ওটা ফটোকপি করতে যাই মেশিন থেকে বেশি কালি পড়ে গেছে, এই কারণে আজমল সাহেব ওই কিছু এক্সট্রা দাগ টাগ থাকতে পারে, বুঝছো, অ্যাভয়েড করো। রয়্যাল এর মোড়ে ক্লাস হবে ভাইয়া? কঠিন কোশ্চেন, লুকায় লুকায় পড়াইতে হবে তো, জানি না আসলে। বিএম সিরাজুল আলম, 2022 সালে কি এসএসসি পরীক্ষা হবে? ভাইয়া টাইম ট্রাভেল করতে পারলে আমি তোমার উত্তরটা দিয়ে দিতাম। তারপর রাজিয়া সুলতানা ঋতু, নাসরিন জামান, আচ্ছা ভাইয়া আপনি যে ব্যাচ জুলাই থেকে শুরু করবেন, ওইটা কয়জন নিয়ে? 4-5 জন 6 জন করে গ্রুপ করি, বেশি স্টুডেন্ট না, খুব কম সেমে পড়ে। বিএম সিরাজুল আলম, 2022 সালে কি এইচএসসি পরীক্ষা হবে? জি, মনে হয় এটা কোনো আঙ্কেলের আইডিয়া, আমার যেটা ধারণা, নাম দেখে যেটা মনে হচ্ছে। আঙ্কেল এখন পর্যন্ত এটা নিয়ে কোনো সিদ্ধান্ত বা সুযোগ এই মুহূর্তে বলার সুযোগ নেই, তবে অপেক্ষা করেন, মোটামুটি হচ্ছে এবছর এইচএসসি হবে কিনা এটার উপর বেস করে, তবে ওদের পড়াশোনা চালাতে দিতে পারেন, পড়াশোনা যেন বন্ধ না হয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করো, আমি আজকে একটু ভাবছিলাম যে তোমার সাথে গল্প করবো, তাই সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। সবাই চেষ্টা করো পড়ার ভিতর থাকার, ব্যায় একবার চান্সটা হয়ে গেলেই রিল্যাক্স, মানে এখন তো ক্লাসই হচ্ছে না, এই যে যারা চান্স পাইছে সব কিন্তু ঘরে বসে রয়েছে, সারাদিন ফেসবুক চালায়, খেতে কোনো কাজ নাই। তো চান্সটা হয়ে গেলে একটা শান্তি, মানে এটা নিশ্চিত কিছু হইলো যে হ্যাঁ কিছু একটা হয়েছে, এইটা। আচ্ছা, দিয়া চৌধুরী, সুমাইয়া হোসেন ভাই, অফলাইন কোচিং এ কতজন করে থাকবে? কোচিং এ ভাই 45 থেকে 55 জন 60 জন পর্যন্ত আমাদের কাছে থাকে, এটা আপ ডাউন করে, তবে 55 থেকে 60 ধরে রাখো, এক্সাক্ট সংখ্যা তো কেউ কখনো বলতে পারে না। ভাই আপনি এখন কত নাম্বার বউয়ের সাথে আছেন? খুবই কঠিন কোশ্চেন, নেহালের সাথে আছি, নেহাল আমার বউ না অবশ্যই, তাই আমি এখনো কারোর সাথে নেই। ভাই একটা গান শোনান। আচ্ছা গান শোনাবো ভবিষ্যতে কোনো একদিন ইনশাল্লাহ। দিয়া চৌধুরী, এক্সাম না হওয়া অব্দি অ্যাডমিশন কোচিং স্টার্ট করবেন অফলাইনে? হ্যাঁ অফলাইনে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এক্সাম হবে না মনে হচ্ছে, গত বছরও সবাই শুরু করে দিছিল, যখন এইচএসসি অটো পাসের ডিক্লারেশন দেয়, এই ডিক্লারেশন দেওয়ার আগেই প্রায় আমি 100 স্টুডেন্ট পড়াতাম, প্রায় 96 বা 97 জন অলরেডি পড়তো তখনই, যখন এইচএসসি অটো পাসের সিদ্ধান্তই হয়নি। তো এটা নিয়ে ভেবো না, তুমি যেটা ভাবতেছো যে হচ্ছে আমি, তুমি তোমার মতো করে তুমি এগোয় আছো শুরু করতেছো, কিন্তু অনেকেই কিন্তু দৌড়ায় চলতেছে, জানো না যে কি হচ্ছে তার পাশে, কেউ শর্ট সিলেবাসের প্রস্তুতি কিন্তু নিচ্ছে না, ফুল সিলেবাসের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবার সাথে কথা বললাম, আমি পরের টপিক গুলো একটু পড়াই দিই। তাহলে আমি এবার কোশ্চেন করে ফেলি। তাহলে রুই মাছের প্রথম জোড়া ধমনী, প্রথম জোড়া ধমনী অঙ্কীয় দেশের হাইওয়েড, অঙ্কীয় দেশের হাইওয়েড আর্চের সিউডো ব্রাঙ্কেজে কোন ধমনী হিসাবে বিস্তৃতি লাভ করে? কোন ধমনী হিসাবে বিস্তৃতি লাভ করে? এই আজকে দেখছো আমি কিন্তু আগের দিনের চেয়ে একটু বেশি হাসি খুশি চঞ্চল, আগের দিন আমার পাঞ্জাবির রং দেখলেও বুঝতে পারবা পুরো আকাশটাই আমাদের, আজকে আর একটু বেশি খুশি, কারণ অনেক বড় দলকে কিন্তু গতকাল আমরা হারাই দিচ্ছি, এটা। তো হচ্ছে আমি এটা নিয়ে আর কিছু না বলি, আমি জানি অনেক কট্টরপন্থীরা কমেন্ট বক্সে এসে বলবে যে ভাই আমি এই দল করি ওই দল করি, বাট আমরা সবসময় পুরো আকাশটাই কিন্তু আমাদের। আচ্ছা, খেয়াল করো, এটা রুই মাছের ছবি এঁকে ফেলি, এই যে রুই মাছ, তো এই রুই মাছের লেজ, রুই মাছের লেজে সাপ্লাই যায় যে ধমনী তার নাম হচ্ছে কর্ডাল ধমনী। তাহলে রুই মাছের লেজে সাপ্লাই যায় কোন ধমনী? কর্ডাল ধমনী। যদি এতে একটা কোশ্চেন দিতে হয় এটা দিবে, ঠিক আছে।
শ্রোণী অঞ্চল, শ্রোণী অঞ্চলে সাপ্লাই দেয় কোন ধমনী? উত্তর দিবা ইলিয়াক ধমনী। শ্রোণী অঞ্চলে সাপ্লাই দেয় ইলিয়াক বা আইলিয়াক ধমনী শ্রোণী অঞ্চলে। লেজে সাপ্লাই দেয় কর্ডাল ধমনী। দেহ প্রাচীরে সাপ্লাই দেয়, দেহ প্রাচীরে সাপ্লাই দেয় প্যারাইটাল ধমনী। দেহ প্রাচীরে সাপ্লাই দেয় প্যারাইটাল ধমনী। লেজে সাপ্লাই দেয় কর্ডাল ধমনী। শ্রোণী অঞ্চলে সাপ্লাই দেয় আইলিয়াক ধমনী। শ্রোণী অঞ্চল, আইলিয়াক, লেজে, কর্ডাল, প্রাচীরে, দেহ প্রাচীরে সাপ্লাই দেয় প্যারাইটাল ধমনী। ঠিক আছে, এই কথাগুলো একটু মনে রাখবা, এটা মোটামুটি পরীক্ষায় আসে। ক্লাভিকল, দেখো এই যে ক্লাভিকল না, ক্লাভিকলের নিচে সাবক্লাভিয়ান অঞ্চল। সাবক্লাভিয়ান মানে বক্ষ অঞ্চল, তাহলে বক্ষ অঞ্চলে সাপ্লাই দেয় সাবক্লাভিয়ান ধমনী। নামগুলো একটু মনে রাখতে হবে, সবাই ঠান্ডা মাথায় দেখে ফেলবো। তাহলে বক্ষ অঞ্চলে সাপ্লাই দেয় সাবক্লাভিয়ান ধমনী, শ্রোণী অঞ্চলে সাপ্লাই দেয় আইলিয়াক ধমনী, লেজে সাপ্লাই দেয় কর্ডাল ধমনী, দেহ প্রাচীরে সাপ্লাই দেয় প্যারাইটাল ধমনী। ধমনীগুলোর নাম সবাই আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে সবাই আমার একটা কোশ্চেন উত্তর দিয়ে ফেলো। সবাই বলো যে রুই মাছের লেজে কোন শিরা দিয়ে রক্ত সাপ্লাই দেয়? রুই মাছের লেজে কোন শিরার রক্ত সাপ্লাই দেয়? এটা একটু কমেন্ট করে ফেলো। আমরা এবার চলে যাব রুই মাছের ফুলকাতন্ত্র বা শ্বসনতন্ত্র। তিনটা নাম মনে রাখবে এখানে, হলো ব্রাঙ্ক, হেমি ব্রাঙ্ক, উত্তর আসতেছে কর্ডাল। নাসরিন জামান, জান্নাতুল ফেরদৌস, স্বর্ণালী দাস, সবাই কর্ডাল। অভিষেক সরকার বলছে শিরা নেই। লেজে কোনো শিরা না, লেজে ধমনী, সৌমিক কর্ডাল জাহান, ধমনী। সৌমিক জাহান বলেছে লেজে কর্ডাল ধমনী। হ্যাঁ, লেজে কর্ডাল ধমনী, মানে ও মেনশন করে দিয়েছে যে ধমনী, হ্যাঁ কর্ডাল ধমনী, ঠিক আছে। কর্ডাল শিরা নাই। হলো ব্রাঙ্ক, দেখো সম্পূর্ণ ফুলকা, একটা পূর্ণ ফুলকাকে বলে হচ্ছে হলো ব্রাঙ্ক, অর্ধ ফুলকাকে বলে হেমি ব্রাঙ্ক, আর ফুলকা সূত্রকে বলে ফুলকা ল্যামিনা। এই টার্মগুলো মনে রাখতে হবে। পূর্ণ ফুলকা হলো ব্রাঙ্ক, অর্ধ ফুলকা হেমি ব্রাঙ্ক, ফুলকা সূত্রকে বলতেছি ফুলকা ল্যামিনা। ঠিক আছে, এই টার্ম তিনটা মনে রাখবা। আবার বলি, পূর্ণ ফুলকা হলো ব্রাঙ্ক, অর্ধ ফুলকা হেমি ব্রাঙ্ক, ফুলকা সূত্র হচ্ছে ফুলকা ল্যামিনা। ঠিক আছে, এই তিনটা টার্ম একটু মনে রাখবা। ঠিক আছে, আই হোপ তোমাদের এটা আমার কোনো সমস্যা নেই। ছবি এঁকে ফেলি একটা। এই ছবিটা আমি সবথেকে ভালো আঁকতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম এই ছবিটা আমার সবচেয়ে ফেভারিট ছবি ছিল। এটা হচ্ছে একটা পটকার ছবি আঁকছি আমি, দেখছো পটকা। পটকার প্রকোষ্ঠ এটা দুইটা, সম্মুখ প্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। তো মনে রাখবা এরা অন্তঃকরণের সাথে যুক্ত থাকে ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে। তাহলে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে কি দিয়ে? ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে। রিপিট করি, অন্তঃকরণের সাথে যুক্ত থাকে কি দিয়ে? ওয়েবেরিয়ান অস্টিকল। অন্তঃকরণের সাথে যুক্ত থাকে ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে, ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে। আর এখানে কিছু লাল গ্রন্থি দেখা যায়, লাল গ্রন্থি, যাকে বলতেছি রেটিয়া মিরাবাইলা। তাহলে অনন্য লাল কিছু গ্রন্থি দেখা যায়, যাকে বলতেছি রেটিয়া, রেড রেড লাল, রেটিয়া মিরাবাইলা। আর অন্তঃকরণে যুক্ত থাকে কিসের সাথে? ওয়েবেরিয়ান অস্টিকল। তাহলে অন্তঃকরণ ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে যুক্ত থাকে লাল গ্রন্থি পাওয়া যায়, নাম হচ্ছে রেটিয়া মিরাবাইলা। পূর্ণ ফুলকা হলো ব্রাঞ্চ, অর্ধ ফুলকা হেমি ব্রাঞ্চ, ফুলকা সূত্র ফুলকা ল্যামেলা। নামগুলো সবাই মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমাকে বলে ফেলো যে রুই মাছের অর্ধফুলকাকে কি বলে? রুই মাছের অর্ধফুলকাকে কি বলে? এটা সবাই একটু কমেন্ট করে ফেলো। পটকার কাজ কি জানো? প্লবতা রক্ষা করা, প্রতিধ্বনি সৃষ্টি করা, ভারসাম্য রক্ষা করা, শব্দ উৎপাদন করা, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেনের ভান্ডার হিসেবে কাজ করা। ওকে, তাহলে রুই মাছের ওই নামটা, কঠিন নামটা ওয়েবেরিয়ান অস্টিকল, এটা অন্তঃকরণের সাথে যুক্ত থাকে, এটা ভুল করা যাবে না। লাল গ্রন্থি পাওয়া যায়, নাম হচ্ছে রেটিয়া মিরাবাইলা। লাল গ্রন্থির নাম বললাম রেটিয়া মিরাবাইলা, আর বললাম অন্তঃকরণের সাথে যুক্ত থাকে কি দিয়ে? ওয়েবেরিয়ান অস্টিকল দিয়ে। ঠিক আছে, প্লবতা রক্ষা করে,
প্রতিধ্বনি সৃষ্টি করে, ভারসাম্য রক্ষা করে, শব্দ, তারপর হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেনের উৎস হিসাবে কাজ করে। ঠিক আছে, এই পর্যন্ত মনে রাখতে পারবা? ওকে, তাহলে আমাকে বলে ফেলো যে অন্তঃকরণের সাথে যুক্ত থাকে কি দিয়ে? জি ভাই, কমেন্ট সেকশন একটু। পিনিকে ক্লাস করতেছি না ভাই, ক্লাস ভালো লাগে তাই করতেছি। আনিকা রাফি, হেমি ব্রাঙ্ক, সারারা ইসলাম কণা, হেমি ব্রাঙ্ক, নির্জনা সুলতানা তনু, সাইফুল ইসলাম সিয়াম, সেলিনা, পুষ্পিতা কণা। ওকে, তোমরা যে কয়জন নিয়মিত আছো ইনশাআল্লাহ ভাই, তোমাদের নামগুলো মনে থাকতেছে, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অভিজিৎ লিখছে, তাহলে আর্জেন্টিনার ভবিষ্যৎ এখন অন্ধকার, কারণ এখন রাত, সকাল হলে আবার সূর্যের মতো জ্বলে উঠবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করি। আমি আবারও বলছি, আসলে গতকাল ঝামেলা হয়েছে, তোমার হোয়াটসঅ্যাপে নাম্বার দিছিলাম কিন্তু আমার ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা ছিল না, তাই নাম্বার দেওয়ার পরে তোমরা মেসেজ করতে পারোনি। তাই যার দরকার পড়বে তারা একটু মেসেজ করে দিও, বা আমাকে ফেসবুকে নক করলে যেটা হয়, আমি আর দেখি না মেসেজ রিকোয়েস্ট কেমন ভাবে আসে, আর কিছু দেখা হয় না। যে যদি কোনো কিছু দরকার হয় কল দিবা বা হোয়াটসঅ্যাপ করবা, এটাই ইজি। তাহলে প্লবতা রক্ষা করে, প্রতিধ্বনি সৃষ্টি করে, ভারসাম্য রক্ষা করে, শব্দ, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। এখন একটা কাহিনী বলে আসি। তো দুইটা রুই মাছ একজনকে ভালোবাসে। তো ভালোবাসলে এখন ভালোবাসার শেষে আলটিমেটলি কি হয়? বিয়ে হয়। বিয়ে হওয়ার পর ওইগুলা হয়। এখন সমস্যা হচ্ছে কি, রুই মাছরা একজন ডিম পাড়ে চলে যায়, আরেকজন এসে নিষেধ করে। তো যে ছেলেটা ভালোবাসে যে মেয়ে রুই মাছটাকে, ওই মেয়েটাই ডিম পাড়ে গেছে। তো ওই ছেলেটা যে অন্য একটা মেয়ের ডিমের উপর শুকানো ছড়াচ্ছে, মানে আসলে ওরা জানে না যে কে কার ডিমের উপর, কার ডিম কোনটা, কার বাচ্চা কোনটা, কেউ কিছু জানে না। মানে বুঝো রুই মাছের জীবনটা কত কষ্টের। মানে যে যাকে ভালোবাসে সে যে আরেকজনের ডিম ফিরে যে নিষেধ করে দেওয়া লাগে, কারণ কেউ কোনো ডিম চিনে না। তো রুই মাছ কত ডিগ্রি তাপমাত্রার নিচে বাঁচতে পারে না, মনে আছে? সবাই একটু কমেন্ট করে দাও তো। তো এদের প্রজননের জন্য তাপমাত্রা দরকার হয় 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। নরমালি আগে এদের 3 বছর লাগতো, ইন্টারব্রিডিং এর কারণে 1 বছর লাগে, তবে এবারে 2 বছর লাগে। পরীক্ষা আসলে কোনটা লাগাবো, তোমার যেটা মন চায় লাগাই। আগে লাগে কয় বছর? 3 বছর। ইন্টারব্রিডিং এর কারণে লাগে 1 বছর। অন এভারেজ বা সাধারণ রিমান্ডের ক্ষেত্রে 2 বছর, তাই 2 বছর লাগানোই ভালো। এরা 2 বছর বয়সে প্রজনন ক্ষম হয়। 2 বছর বয়সে প্রজনন ক্ষম হয়, 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রজনন ক্ষম হয়। ঠিক আছে, এরপর এদের ডিম 15 থেকে 18 ঘন্টা পর, কয় ঘন্টা পর? 15 থেকে 18 ঘন্টা পর ডিম ফুটে হচ্ছে বাচ্চা বেরোয়। ঠিক আছে, তাহলে ডিমটা ফুটে বাচ্চা বের হচ্ছে 15 থেকে 18 ঘন্টা পর। তো ডিম নিষেকের পর যে জাইগোটটা ফর্মেশন হয়, জাইগোট হচ্ছে এটা মনে করো জাইগোট। এই জাইগোটটা হচ্ছে মেরোব্লাস্টিক ধরনের, এটা মনে রাখবা। জাইগোটের নাম কি বললাম? মেরোব্লাস্টিক ধরনের। এই দুটা পোল থাকে, অ্যানিমাল পোল, ভেজিটাল পোল। ভেজিটাল পোল আর অ্যানিমাল পোল, একটা জাইগোটের দুইটা পোল থাকে বা দুইটা দিক থাকে, জাস্ট এটুকু জেনে রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তাহলে বললাম জাইগোট কোন টাইপের, বললাম মেরোব্লাস্টিক ধরনের। কত মিনিটের মধ্যে জাইগোট ফর্মেশন হয়? 45 মিনিট। ওই জাইগোট তৈরি হয়ে গেলো কত মিনিটের মধ্যে? 45 মিনিটের মধ্যে, মাত্র 45 মিনিটের মধ্যে জাইগোট তৈরি হয়ে গেলো। ডিম ফুটে গেলে কত ঘন্টা? 15 থেকে 18 ঘন্টা। খেয়াল করি ভালোভাবে। বলো তো, রুই মাছের নিষেকের জন্য বা প্রজননের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়? এরপর খেয়াল করো, 15 থেকে 18 ঘন্টা পর 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, 72 ঘন্টা, 96 ঘন্টা, 15 দিন। খেয়াল করো, কিছু একটা দরকার, এগুলো কি? তো দেখো, এখানে কোনো ক্রিম পাচ্ছি না আসলে। একটা ক্রিম, মনে করো যে এটা একটা ক্রিম। এই যে মনে করো ফেয়ার এন্ড লাভলি হোয়াইট বিউটি, দেখো যে এটা লাগাই আমার ত্বকে কত উন্নতি হয়েছে। ব্লারিং কেটে দাও। দেখো এই যে এটার জন্য কত ব্লারিং হয়েছে, দেখছো? এই দেখো, ব্লারিং না, কত ফর্সা হয়ে গেছে। আমি এই যে ফেয়ার এন্ড লাভলি এটা লাগাই কত ফর্সা হয়ে গেছে। এক পাতা লাগান মাত্র 12 টাকা, মাত্র 12 টাকা এক পাতা লাগাই। তো দেখো, যদি 12 টাকা দিয়ে তুমি ফেয়ার এন্ড লাভলি না লাগাও, তাহলে তোমার চোখের রং কালো হয়ে যাবে। তাই 12 ঘন্টায় চোখ কালো হয়, 24 ঘন্টায়, 12 ঘন্টায় চোখ কালো হয়।
24 ঘন্টায় পিঠে কালো দাগ দেখা যায়। তাহলে পিঠে কালো দাগ দেখা যায় 24 ঘন্টায়, চোখ কালো হয় 12 ঘন্টায়, 36 ঘন্টায় ঠোঁট স্পষ্ট হয়, 72 ঘন্টায় লার্ভা দশা, 96 এ আঙুলিপনা দশা। মুখস্থ করে ফেলো। তাহলে 12 ঘন্টায় চোখ কালো হয়, 24 ঘন্টায় পিঠে কালো দাগ হয়, 36 ঘন্টায় ঠোঁট স্পষ্ট হয়, 72 ঘন্টায় লার্ভা দশা, 96 ঘন্টায় আঙুলিপনা দশা, আর 15 দিন পর 23 মিলিমিটার লম্বা হয়। কিন্তু এটুকু মনে রাখতে হবে। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে? হালদা নদীকে। রুই মাছের নিষেকের তাপমাত্রা সবাই কমেন্ট করছো 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আর একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো যে রুই মাছের যে জাইগোটটা তৈরি হয়, জাইগোটটা কোন ধরনের? প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র আমি বলছি কোনটাকে বলো? হালদা নদীকে। আমার মনে হয় তোমাদের এই অধ্যায়ে তেমন কোনো সমস্যা থাকার কথা না। আজমা আনসারের বই বের করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখলে দেখবা হুবহু লাইন টু লাইন পড়া দিচ্ছি। আরেকবার একটু নিজে পড়ে নাও, কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। কারণ যে কোনো দরকারে আমাকে কল করিও, সরাসরি দেখা করতে চাইলে প্রত্যেকদিন বিকাল 4টা থেকে 6:30টা 7টা পর্যন্ত আমি মোটামুটি অফিসে থাকার চেষ্টা করি। তোমরা প্রতিদিন বিকালে ডিএমসি স্কলার্স অফিসে আসলে আমাকে পাবা। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।